आज के আমরা পড়ব অ্যান্টিবায়োটিক্স। এই অ্যান্টিবায়োটিক্স আর কিছুই নয়, এটা প্রধানত অণুজীব বা মাইক্রো অর্গানিজম থেকে উৎপন্ন এক রকমের ওষুধ, যেগুলো আবার অণুজীবদেরই ধ্বংস করে। তাহলে অণুজীব বা মাইক্রোবস থেকে তৈরি এক প্রকারের ওষুধ যা অণুজীব বা মাইক্রোবসকেই ধ্বংস করে, তাকে বলে অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক সর্বপ্রথম বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং 1929 খ্রিস্টাব্দ নাগাদ পেনিসিলিয়াম নোটেটাম নামক এক প্রকারের ছত্রাক থেকে আবিষ্কার করেন এবং ওষুধটার নাম দেন পেনিসিলিন। এটাই প্রথম অ্যান্টিবায়োটিক। এরপর চেন এবং ফ্লোরে এই পেনিসিলিন রোগ নিরাময়কারী গুণ সম্পর্কে প্রথম আলোকপাত করেন এবং 1945 খ্রিস্টাব্দ নাগাদ ফ্লেমিং মানে আলেকজান্ডার ফ্লেমিং, বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং চেন এবং ফ্লোরিকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় তাদের এই আবিষ্কারের জন্য। তাহলে এটাই হলো অ্যান্টিবায়োটিক সম্বন্ধে সম্যক বক্তব্য। এবার চলো দেখে নিই, অ্যান্টিবায়োটিক্স আর কেমিক্যাল সাবস্টেন্স which are produced by some microbes and can kill to retard the growth of other disease causing microbes। তাহলে অ্যান্টিবায়োটিক্সটা প্রধানত মাইক্রোবস থেকেই তৈরি হয় এবং এরা কি করে না অন্য মাইক্রোবস ঘটিত রোগকে ধ্বংস করার জন্য এই ওষুধ ইউজ হয়। অ্যান্টি ইজ এ গ্রিক ওয়ার্ড মিনস এগেনস্ট এবং বায়োস মিনস লাইফ। টুগেদার দে মিনস এগেনস্ট লাইফ ইন দ্য কন্টেক্সট অফ ডিজিজ কজিং অর্গানিজম, whereas with reference to human being they are pro-life and not against। ঠিক আছে, এটা কিন্তু মানব হিউম্যান বিংসকে রোগের হাত থেকেই বাঁচায়, সেজন্য এর নাম হয়েছে প্রো লাইফ অ্যান্ড নট এগেনস্ট। পেনিসিলিন ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্টিবায়োটিক টু বি ডিসকভার্ড অ্যান্ড ইট ওয়াজ এ চান্স ডিসকভারি। আলেকজান্ডার ফ্লেমিং while working on Staphylococcus bacteria once observed a mold growing in one of his unwashed culture plate। ওনার একটা আনওয়াশ কালচার প্লেটের মধ্যে প্রথম এই স্টেফাইলোকক্কি ব্যাকটেরিয়াকে গ্রো করতে দেখেন আলেকজান্ডার ফ্লেমিং। হুইচ স্টেফাইলোকক্কি কুড নট গ্রো। He found out that it was due to a chemical product by the mold and he named it penicillin এবং উনি নাম দেন পেনিসিলিন আফটার দ্য মোল্ড পেনিসিলিয়াম নোটেটাম এবং তার পুরো নাম হলো পেনিসিলিয়াম নোটেটাম। কমার্শিয়ালি ইট ওয়াজ এক্সট্রাক্টেড বাই এফোর্ট অফ আর্নস্ট চেন অ্যান্ড হাওয়ার্ড ফ্লোরে। তাহলে আর্নস্ট চেন এবং হাওয়ার্ড ফ্লোরেও এ নিয়ে গবেষণায় তাকে হেল্প করেন। নোবেল প্রাইজ ওয়াজ অ্যাওয়ার্ডেড টু ফ্লেমিং, চেন অ্যান্ড ফ্লোরে ইন 1945 ফর হিজ ডিসকভারি। এদের এই ডিসকভারির জন্য ফ্লেমিং মানে আলেকজান্ডার ফ্লেমিং, চেন এবং ফ্লোরে 1945 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারে ভূষিত হন। This antibiotic was extensively used to treat American soldiers wounded in World War II। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে আমেরিকান সৈন্যরা আহত হয়েছিল তারা কিন্তু এই পেনিসিলিন এই ওষুধটা ব্যাপকভাবে ব্যবহার করেছিল এবং ওন্ডের হাত থেকে বা রোগগ্রস্তের হাত থেকে রক্ষা পেয়েছিল। আফটার পেনিসিলিন আদার অ্যান্টিবায়োটিক্স আর অলসো পিউরিফাইড from other microbes for treatment of a number of infectious diseases। মানে পেনিসিলিনের পর আরও অন্যান্য অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয় এবং ওইগুলো বহু ইনফেকশিয়াস ডিজিজের
ট্রিটমেন্টে কাজে লাগে। অ্যান্টিবায়োটিক ইনহিবিটস দ্য গ্রোথ or kill the pathogens of deadly disease such as plague, wolfing cough, leprosy, diphtheria etc. এরকম বহু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো কুষ্ঠ রোগ, প্লেগ, ডিপথেরিয়া এরকম বিভিন্ন রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। সাম অ্যান্টিবায়োটিক্স আর সোর্স অ্যান্ড অ্যাকশন আর গিভেন ইন দ্য টেবিল। কিছু অ্যান্টিবায়োটিক দেখো এখানে ছক আকারে দেওয়া আছে, যেমন নিচে দেখো ছকগুলো দেখতে পাচ্ছ। টাইরোথ্রিসিন, এটা মাউথ অ্যান্ড থ্রোট ইনফেকশনের জন্য ইউজ হয়। পলিমিক্সিন ইউটিআই এবং গ্যাস্ট্রো এন্টারাইটিসের জন্য ইউজ হয় এবং এগুলোর সোর্স দেখো, এটাও ব্যাসিলাস, এটাও কিন্তু ব্যাসিলাস, মানে এই দুটোই হলো ব্যাকটেরিয়াল সোর্স, মানে এখানে ব্যাকটেরিয়া অ্যাজ এ মাইক্রোবস এটাকে অ্যান্টিবায়োটিক্স উৎপাদনে ব্যবহার করা হয়েছে। এরকম দেখো ব্যাসিট্রাসিন, নাইসিন, অ্যাক্টিনোমাইসিটিস গ্রুপের আন্ডারে পড়ছে। এগুলো ব্যাকটেরিয়াল গ্রুপের আন্ডারে পড়েছিল। এবার অ্যাক্টিনোমাইসিটিসের আন্ডারে দেখো জেন্টামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন, এরিথ্রোমাইসিন, নিস্ট্রেটিন, নোভোবায়োসিন, এগুলো হলো বিভিন্ন টাইপের অ্যাক্টিনোমাইসিটিস। ঠিক আছে, এবার কিছু ফাঙ্গিকেও অ্যাজ এ মাইক্রোব ইউজ করা হয় অ্যান্টিবায়োটিক্স উৎপাদনে। যেমন দেখো সেফালোস্পোরিন, পেনিসিলিন, গ্রিসিওফ্লুভিন, পেনিসিলিন বিভিন্ন রকম দেখতে পাচ্ছ। এরা কিন্তু প্রত্যেকটাই হলো মাইক্রোবস অর্থাৎ মাইক্রো অর্গানিজম, কিন্তু অ্যান্টিবায়োটিক উৎপাদনে ইউজ হচ্ছে এবং বিভিন্ন প্রকার রোগ নিরাময়ে এগুলো ইউজ হয়। প্রোডাকশন অফ অ্যান্টিবায়োটিক্স, এই অ্যান্টিবায়োটিক উৎপাদন কিভাবে হয়, এটা ভেরিয়াস স্টেপের মাধ্যমে হয়। সুইটেবল স্ট্রেন অফ microorganism is cultivated on a sterilized nutrient medium provided with optimum pH, aeration, temperature, anti-foaming agent and antibiotic precursor। তাহলে প্রথমে একটা সুইটেবল স্ট্রেনকে অফ মাইক্রো অর্গানিজমকে চুজ করতে হবে এবং সেগুলোকে গ্রো করাতে হবে। when sufficient antibiotic has diffused into medium the microorganism is separated। ঠিক আছে, যখন ওরা কী করবে অ্যান্টিবায়োটিকগুলো উৎপাদন করবে তখন মাইক্রো অর্গানিজমগুলোকে সেপারেট করে দেওয়া হবে। নাও দ্য অ্যান্টিবায়োটিক ইজ এক্সট্রাক্টেড ফ্রম মিডিয়াম বাই প্রেসিপিটেশন, অ্যাবজর্পশন অর সলভেন্ট ট্রিটমেন্ট। তাহলে এই প্রসিডিওরের মাধ্যমে ওই অ্যান্টিবায়োটিকগুলোকে মিডিয়াম থেকে আলাদা করা হয় বা এক্সট্রাক্টেড করা হয়। প্রসিডিওরগুলো হলো প্রেসিপিটেশন, অ্যাবজর্পশন এবং সলভেন্ট ট্রিটমেন্ট। ফাইনালি দ্য অ্যান্টিবায়োটিক ইজ পিউরিফাইড, কনসেন্ট্রেটেড অ্যান্ড বায়োঅ্যাসেড বিফোর প্যাকিং। ঠিক আছে, তাহলে এইভাবে মোটামুটি বুঝতে পারছো যে কীভাবে অ্যান্টিবায়োটিক উৎপাদন করা হয়। ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড অ্যান্টিবায়োটিক্স আর, মানে একটা গুড অ্যান্টিবায়োটিক্সের কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত, কি এটা হার্মলেস টু হোস্ট, মানে যার ক্ষেত্রে এটা ইউজ করা হবে সেক্ষেত্রে হোস্টের যেন কোনো রকম ক্ষতি না হয়, উইথ নো সাইড ইফেক্ট, কুইক অ্যাকশন, অ্যাবিলিটি টু ডিস্ট্রয় প্যাথোজেন, হার্মলেস টু নর্মাল মাইক্রোফ্লোরা অফ এলিমেন্টারি ক্যানেল অ্যান্ড এফেক্টিভ এগেনস্ট অল স্ট্রেন অফ প্যাথোজেন। তাহলে এটা কোনো প্রকারেই হোস্টের ক্ষতি করলে চলবে না এবং এটা খুব দ্রুততার সঙ্গে কাজ করবে এবং সম্পূর্ণভাবে প্যাথোজেনকে মারতে সক্ষম হবে এবং হার্মলেস টু নর্মাল মাইক্রোফ্লোরা টু এলিমেন্টারি ক্যানেল এবং এফেক্টিভ এগেনস্ট অল স্ট্রেন অফ প্যাথোজেন, এবং ওই যে প্যাথোজেনটা হোস্টে ঢুকেছে তার যে কোনো প্রকার স্ট্রেনে যেন বা যে কোনো প্রকার ভ্যারিয়েশনকে যেন মারতে সক্ষম হয়, মানে যে কোনো রকম প্যাথোজেনকে যেন মারতে সক্ষম হয় ওই অ্যান্টিবায়োটিকটা। তাহলে এই রকম ক্রাইটেরিয়া হলেই সেটা মার্কেটে সেলের উদ্দেশ্যে পাবলিশ করা হয়। নেক্সট দেখো কেমিক্যাল অ্যান্ড এনজাইমস অ্যান্ড আদার bioactive molecules. Certain organic acid, enzymes and bioactive molecules are commercially as well as industrially synthesized using microbes.
যেরকম দেখো কিছু অর্গানিক অ্যাসিডের নাম এখানে বলা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এবং বিউটারিক অ্যাসিড। এ ফিউ ইম্পর্টেন্ট অর্গানিক অ্যাসিড আর অ্যাজ ফলোস। এই যে সাইট্রিক অ্যাসিড, এটা ইট ইজ প্রডিউস থ্রু দ্য ফার্মেন্টেশন ক্যারিড আউট বাই অ্যাসপারজিলাস নাইগ্রা। তাহলে এখান থেকে আমরা সাইট্রিক অ্যাসিড পেয়ে যাব অন মেনি কার্বোহাইড্রেট সাচ অ্যাজ ক্যানস অ্যান্ড বিট, molasses, etc. In recent years, citric acid is produced industrially by an yeast. Industrially yeast থেকেও কিন্তু citric acid উৎপাদন করা হচ্ছে। Candida lipolytica provide its nutrient medium is deficient in iron and magnesium. Citric acid is used in medicine, dyeing, flavoring and preservation of food and candies। ঠিক আছে, তাহলে এইটা হলো সাইট্রিক অ্যাসিড, এইভাবে আমরা মাইক্রো অর্গানিজম থেকে পেয়ে থাকি। নেক্সট দেখো অ্যাসিটিক অ্যাসিড। ইট ইজ কমার্শিয়ালি প্রডিউস ফ্রম ফার্মেন্টেড অ্যালকোহল উইথ দ্য হেল্প অফ অ্যাসিটিক অ্যাসিড ব্যাকটেরিয়া অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি। অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি, এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব অ্যাসিটিক অ্যাসিডকে। ইট ইজ ইউজড ইন দ্য প্রিপারেশন অফ ভিনিগার, যেটা ভিনিগার প্রস্তুতিতে ইউজড হয়। তোমরা ভিনিগার সচরাচর দেখতে পারো মাংসতে বা চাউমিন প্রিপারেশনে, নুডলস তৈরিতে দেওয়া হয়, সেটা ভিনিগার আর কিছুই না, অ্যাসিটিক অ্যাসিড। এটা আমরা পেয়ে যাব অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি নামক মাইক্রো অর্গানিজম থেকে। দিস অ্যাসিড ইজ অলসো ইউজড ইন ফার্মাসিউটিক্যাল, কালারিং এজেন্ট অ্যান্ড ইনসেকটিসাইড অ্যান্ড প্লাস্টিক্স। Next দেখো lactic acid. It is commercially produced from fermentable carbohydrates such as corn and potato starch, molasses and hay. ঠিক আছে, by using the bacteria Lactobacillus bulgaricus and Lactobacillus delbueraci, এখান থেকে আমরা পেয়ে যাব ল্যাকটিক অ্যাসিডকে। নেক্সট দেখো butyric acid. It is produced during fermentation activities of Bacterium Clostridium acetobutylicum. Clostridium acetobutylicum থেকে আমরা পেয়ে যাব butyric অ্যাসিডকে। It is found in rancid butter. তাহলে ফার্স্ট অর্গানিক অ্যাসিড প্রডিউস থ্রু মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন ওয়াজ ল্যাকটিক অ্যাসিড। প্রথম যে অর্গানিক অ্যাসিডটা পাওয়া যায় সেটা মাইক্রোবিয়াল ফার্মেন্টেশনের ফলে, এবং সেটা হলো ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, এবার দেখো এনজাইমস। মাইক্রোবস আর অলসো ইউজড ফর প্রোডাকশন অফ এনজাইম। মাইক্রোবস কিন্তু এনজাইম প্রোডাকশনেও ইউজ হয়, যেমন লাইপেজ দ্যাট আর obtained from Candida lipolytica and Geotrichum candidum। বোঝা গেছে? তাহলে লাইপেজ নামক এনজাইমটা আমরা কিন্তু এরকমই কিছু মাইক্রো অর্গানিজম থেকে পেয়ে যাব। আর ইউজ ডিটারজেন্ট ফর্মুলেশন ফর রিমুভিং অয়েলি স্টেন ফ্রম দ্য লন্ড্রি। ঠিক আছে, তাহলে এটা অয়েলি স্টেনকে রিমুভ করার জন্য ডিটারজেন্ট হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, এবার পরে দেখো streptokinase, an enzyme extracted from the bacterium Streptococcus and modified by genetic engineering, is used as a clot buster for removing clot from the blood vessel of patients who have undergo myocardial infection or myocardial infection leading to heart attack। মানে হার্টে কোনোভাবে যদি ব্লাড ক্লট করে হার্ট মাসেলে, দ্যাট ইজ কল্ড মায়োকার্ডিয়াল ইনফেকশন, তাতে কিন্তু এটা ইউজ হয়। সো ইট ইজ নোন অ্যাজ টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। ঠিক আছে, এটা ক্লটটাকে সরিয়ে দেবে। এবার দেখো কিছু বায়ো অ্যাক্টিভ মলিকুলস। Cyclosporin A is an important bioactive chemical produced by the fungus Trichoderma polysporum.
ট্রাইকোডার্মা পলিস্পোরাম থেকে তাহলে কি পাই আমরা? সাইক্লোস্পোরিনে, এটা একটা ইম্পর্টেন্ট বায়োঅ্যাক্টিভ বায়োকেমিক্যালস। ঠিক আছে, ইট ইজ অ্যান 11th membered cyclin oligopeptide. This chemical is used an immunosuppressive agent or organ transplantation. অর্গ্যান ট্রান্সপ্লান্টেশনের সময় ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট হিসাবে এটাকে ইউজ করা হয়। স্ট্যাটিন আর প্রডিউসড বাই ইস্ট মোনাস্কাস পারপিউরিয়াস। মোনাস্কার পারপিউরিয়াস থেকে আমরা পেয়ে যাব স্ট্যাটিনকে। ইট ইজ ইউজড অ্যাজ blood cholesterol lowering agent by acting as an competitive inhibitor of enzyme for cholesterol synthesis. তাহলে এখান থেকে আমরা দেখলাম যে মাইক্রো অর্গানিজম কীভাবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের উপকার করছে, এনজাইম প্রোডাকশানের মাধ্যমে, বায়োঅ্যাক্টিভ মলিকুল প্রোডাকশানের মাধ্যমে, অর্গ্যানিক অ্যাসিড উৎপাদনের মাধ্যমে এবং অ্যান্টিবায়োটিক্স উৎপাদনের মাধ্যমে। এই অ্যান্টিবায়োটিক সম্বন্ধে আরেকটু কথা বলার আছে। এই অ্যান্টিবায়োটিক সাধারণত দু রকমের হয়। একটা হলো ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এবং আরেকটা হলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এই ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলতে কী বোঝায় জানো? যে যখন কোনো অ্যান্টিবায়োটিক কেবলমাত্র একটা বিশেষ স্পিসিসকে ডিস্ট্রয় করে, একটা মাত্র স্পিসিসকে ডিস্ট্রয় করবে, তখন তাকে বলে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এর এক্সাম্পলের মধ্যে বলতে পারো স্টেপটোমাইসিন, এরিথ্রোমাইসিন, এগুলো হলো ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আর ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হলো যেসব অ্যান্টিবায়োটিক মানে একাধিক রকমের বা কয়েক রকম প্রজাতিদের বা কয়েক রকম প্রজাতির জীবাণুকে ধ্বংস করে, মানে একাধিক প্রজাতি স্পিসিসকে, মানে একাধিক স্পিসিসকে ধ্বংস করে, অ্যাকচুয়ালি মেনি স্পিসিসকে ধ্বংস করবে, তখন তাকে বলবো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। একটা স্পিসিসকে ধ্বংস করলে বলবো ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যখন একাধিক স্পিসিসকে ধ্বংস করবে তখন তাকে বলবো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মধ্যে বলতে পারো নিওমাইসিন, টেট্রাসাইক্লিন, এই অ্যান্টিবায়োটিকগুলো মেনলি একাধিক স্পিসিসকে কিন্তু ডিস্ট্রয় করবে। ঠিক আছে, আর স্টেপটোমাইসিন, এরিথ্রোমাইসিন এরা হলো ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, এগুলো হলো এক প্রকারের সিঙ্গেল স্পিসিসকে ধ্বংস করবে। ঠিক আছে, তাহলে এরকমই প্রধানত এই দুই টাইপেরই অ্যান্টিবায়োটিক আমরা বাজার চলতি বা মেডিসিনাল শপে দেখে থাকি। ঠিক আছে, তাহলে অ্যান্টিবায়োটিকের প্রকারভেদ বলতে দুটো টাইপ, একটা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আর একটা হলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক সম্বন্ধে আমাদের সব সাধারণ মানুষকেই কিন্তু বা সব সাধারণ মানুষেরই অবগত হওয়া দরকার। অ্যান্টিবায়োটিকের দেখবে একটা নির্দিষ্ট কোর্স থাকে, মানে 5 দিন বা 7 দিন বা 9 দিন এরকম কোর্স থাকে, বা কোনো কোনো অ্যান্টিবায়োটিক 3 দিন এরকম কোর্স থাকে। তাহলে কেন এটা 3 দিন বা 5 দিন খেতে বলা হচ্ছে? এবং সেই কোর্সটা কিন্তু কমপ্লিট করতে হয়, 3 দিন 5 দিন বা 7 দিন এই কোর্সটা কমপ্লিট করতে হয়, কারণ ওই মাইক্রো অর্গানিজমের পুরো লাইফ সাইকেলটা হয়তো 3 দিনের জন্য যে ওষুধটা দেওয়া হচ্ছে সেই মাইক্রো অর্গানিজমের লাইফ সাইকেল কমপ্লিট করতে 3 দিন সময় লাগবে। যে ওষুধটা 5 দিনের জন্য দেওয়া হচ্ছে অর্থাৎ ওই মাইক্রো অর্গানিজমের লাইফ সাইকেল কমপ্লিট করতে 5 দিন সময় লাগে, অর্থাৎ পুরো মাইক্রো অর্গানিজমটাকে মারতে গেলে আমাকে টানা 5 দিনই ওষুধ খেতে হবে। ঠিক আছে, যে ওষুধটা 5 দিনের জন্য দেওয়া হয়েছে সেটা যদি আমি 1 দিন বা 2 দিন খেয়ে আমার ধরো জ্বর বা যা সিমটম আছে সেটা যদি কমে যায় এবং আমি যদি ওষুধ খাওয়া বন্ধ করে দিই এবং 5 দিন যদি টানা কন্টিনিউ না করি, তাহলে কিন্তু ওই মাইক্রো অর্গানিজমটা পুরোপুরি ডিস্ট্রয় হবে না। কিছুদিন পর 7 দিন বা 1 মাস গ্যাপ দিয়ে দেখবে তোমার ওই রোগটা আবার রিকল করেছে, কারণ প্রথমে যে 5 দিনের ওষুধটা দেওয়া হয়েছিল আমি সেটা পুরো কমপ্লিট করিনি
সেই জন্য মাইক্রো অর্গানিজমগুলো পুরোপুরি আমার শরীর থেকে যায়নি। সেই জন্য কিছুদিন পর আবার ওই ডিজিজটা কিন্তু রিকল করতে পারে। এই জন্য মনে রাখবে, অ্যান্টিবায়োটিক যখনই দেওয়া হবে সেটা ডাক্তার যে নির্দিষ্ট দিনের জন্য প্রেসক্রাইব করেন সেই নির্দিষ্ট দিন আমাকে মেনটেন করে খেতে হবে। এরকম অনেক ঘটনা থাকে যে 1-2 দিন খেয়ে যে বন্ধ করে দেবে, তার আবার ওই রোগটা দেখা দেবে এবং প্রথমে যদি তাকে ধরো 500 পাওয়ারের ওষুধ দেওয়া হয়ে থাকে, পরবর্তীকালে তাকে আবার 1000 পাওয়ারের ওষুধ কিন্তু খেতে হবে। কারণ 500 পাওয়ারের এগেনস্টে ওষুধটা খাওয়া দরকার ছিল 5 দিন, সে খেয়েছে 2 দিন বা 3 দিন। সেই জন্য ওই ওষুধের এগেনস্টে অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, অর্থাৎ তখন আর 500 পাওয়ারের ওষুধে রোগটা কমবে না, তখন আরও বেশি পাওয়ারের ওষুধ খেয়ে আমাকে রোগটা কমাতে হবে। সেই জন্য রোগ কমে গেলেও অ্যান্টিবায়োটিক আগে যখনই কোনো ডাক্তার ওষুধ দেবে তোমরা জেনে নেবে যে ওটা অ্যান্টিবায়োটিক কিনা, এবং সেটা যদি অ্যান্টিবায়োটিক হয় তাহলে সেটার পুরো কোর্সটা কমপ্লিট করবে। তা না হলে কিন্তু যে অণুজীবের প্রভাবে বা যে মাইক্রো অর্গানিজমের প্রভাবে রোগটা হয়েছে সেটা পুরোপুরি ডেস্ট্রয় বা নির্মূল হবে না, এবং পরবর্তীকালে আবার ওই রোগটা কিছুদিন অন্তর বা কিছুদিন পর আবার সেই রোগের তুমি আক্রান্ত হবে। কারণ তোমার শরীর থেকে সম্পূর্ণ মাইক্রো অর্গানিজমগুলো ওই 1 দিন বা 2 দিনের ওষুধ খাওয়াতে পুরোপুরি ডিজলভ হবে না। ডিজলভ হতে গেলে ওই নির্দিষ্ট দিন বা ডাক্তার যেটা প্রেসক্রাইব করবে 5 দিন বা 7 দিন, সেটাই তোমার কন্টিনিউ করতে হবে। তবেই তুমি ওই রোগ থেকে বা ওই মাইক্রো অর্গানিজমগুলো শরীর থেকে পুরোপুরি নির্মূল করা সম্ভব। তাহলে এই বিষয়টা প্রত্যেকটা সাধারণ মানুষেরই অবগত হওয়া দরকার। তোমরা জানতে পারলে এবং সেটা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। কিছু রোগ দেখবে ওষুধ খেলেও কমে না, সেগুলো মানুষের নির্বুদ্ধিতার জন্য, অর্থাৎ মানুষ হয়তো জানে না। সেই জন্য যেমন জ্বরের ওষুধ, যে কয়দিন জ্বর থাকে সেই কয়দিন খেলেই চলে, কিন্তু অ্যান্টিবায়োটিক কিন্তু সে কয়দিন খেলে চলবে না, এটার পুরো কোর্সটা কমপ্লিট করতে হবে। তাহলেই আমরা পুরোপুরি ওই মাইক্রো অর্গানিজম মানে যার দরুন হোস্ট সেলটা আক্রান্ত হয়েছে তাকে পুরোপুরি নির্মূল করতে পারবো। ডাক্তার প্রেসক্রাইব করা 5 দিন বা 7 দিন যে কয়দিন ডাক্তার বলবে খেতে, সেই কয়দিনই আমাকে নিয়ম অনুসারে ওটাকে খেতে হবে। তাহলে আমি রোগের হাত থেকে রক্ষা পাবো এবং অ্যান্টিবায়োটিক্সটা আমাদের আশীর্বাদ স্বরূপ কাজ করবে বা ওই রোগের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে।